Welcome, ma'am. Welcome, sir. এক সেকেন্ড, কোথায় যাচ্ছেন আপনি? কেন আমাকে দাওয়াত করা হয়েছে, আমি ভিতরে ঢুকবো? কে আপনাকে দাওয়াত করেছে? রফিক চৌধুরী আমাকে দাওয়াত করেছে। আপনি কি জানেন না যে আমাদের এই রেস্টুরেন্টে এরকম লুঙ্গি পরে ঢোকা নিষেধ? এটা তো দাওয়াতের সময় আমাকে বলেনি যে কি পরে আসতে হবে। দেখুন, আমি এত কিছু বুঝি না, আমি আপনাকে এই গেটআপে ভিতরে যেতে দিতে পারবো না। আপনি কি বলছেন? আমাকে দাওয়াত করে নিয়ে আসছে, তো সেখানে আমি ঢুকবো না কেন? দেখুন, আপনি কিন্তু আমাকে বিরক্ত করছেন, আপনি যান এখান থেকে প্লিজ। দেখো মা, আমি এত দূর থেকে যখন এসেইছি, আমাকে ঢুকতে দাও। আর তোমরা এই লুঙ্গি পাঞ্জাবিকে খারাপ ভাবে দেখছো কেন? এটা তো আমাদের দেশের জাতীয় পোশাক। দেখুন স্যার, আপনি কিন্তু আমাকে বিরক্ত করছেন, আমি আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারবো না। আপনি কেন কথা বুঝতেছেন না? কিন্তু আমাকে দাওয়াত করে নিয়ে এসে আপনি... আচ্ছা ওয়েট, আমি ম্যানেজারকে ফোন দিচ্ছি, বাকিটা উনিই দেখবে। আপনি দাঁড়ান এখানে। হ্যালো, জি স্যার। স্যার একটু বাইরে আসতে পারবেন স্যার? জি স্যার, একটা লোক এখানে এসে খুব ঝামেলা করতেছে। জি স্যার, একটু প্লিজ তাড়াতাড়ি আসুন। স্যার দেখুন না, এই লোকটা কখন থেকে বিরক্ত করতেছে। আমি তাকে ভেতরে যেতে দিতে চাচ্ছি না, কিন্তু সে জোর করেই ভেতরে ঢুকবে। স্যার স্যার, ও তো ঠিকই বলেছে। আসলে আমাদের এখানে এভাবে ঢোকার কোনো নিয়ম নেই। দেখুন, আমাকে দাওয়াত করেছে, তখন তো বলেই নাই আমাকে কোন ড্রেস পরতে। আর আমি এইসব ড্রেস পরেই সব জায়গায় যাই, আর সবাই আমাকে চেনে। এখানে ঢুকতে হলে আপনাকে অবভিয়াসলি ফর্মাল ড্রেস পরে আসতে হবে। আপনি কি বলছেন কি বলেন তো? আরে আপনি জানতো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে? আমাকে দাওয়াত করেছে, এরা আমাকে ঢুকতে দিচ্ছে না। কি বলছেন? আপনি স্যারকে চিনেন? না, ওটাকে আমি চিনি না। উনি চৌধুরী গ্রুপের মালিক। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা আসলে বুঝতে পারিনি। যাই হোক, হিমি তুমি স্যারকে নিয়ে এসো। সরি স্যার। স্যার প্লিজ ভিতরে আসুন স্যার। থামো, আমি আর ভিতরে যাব না। যেখানে মানুষকে বিবেচনা করা হয় না, যার পোশাককে বিবেচনা করা হয়, সেই সব অনুষ্ঠানে আমি যাই না। এই লুঙ্গি পাঞ্জাবি আমাদের জাতীয় পোশাক, এই পোশাকের অপমান। একজন মানুষকে তোমরা মানুষ হিসেবে নিচ্ছ না, তোমরা পোশাক দেখে নিচ্ছ। সভ্যতার নামে তোমরা এসব কি শুরু করছো? স্যুট প্যান্ট পরলেই সভ্য হওয়া যায় না? আর এই মানুষকে ভালোবাসতে শেখো। আর এটা আমাদের দেশীয় কালচার, আমাদের ঐতিহ্য তোমরা কেমন করে ভুলে গেলে? তুমি তো বাঙালি ঘরের সন্তান, তুমি জানো না যে বাঙালিদের আসল পোশাক কি, বাঙালিদের আসল খাবার কি? ভাত মাছ ডাল বাঙালির আসল খাবার, আর লুঙ্গি পাঞ্জাবি বাঙালির আসল পোশাক। যে সমাজে এই লুঙ্গি পাঞ্জাবিকে গ্রহণ করা হয় না, ওই সমাজে আমি যাই না। স্যার, আমাকে আর লজ্জা দিবেন না। আসলে তো আমাদের আসলে বোঝা উচিত ছিল, পোশাকটাই একটা মানুষের সবকিছু না। তাছাড়া লুঙ্গি পাঞ্জাবি এটা তো আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। কিন্তু আমরা এটা বিবেচনা না করে আমরা পোশাকটাকে বিবেচনা করেছি। তবে স্যার হ্যাঁ, একটা কথা, এতটুকু গ্যারান্টি আপনাকে দিচ্ছি যে নেক্সট টাইম থেকে আমরা আমাদের রুলসটাকে চেঞ্জ করব। ঠিক আছে, তোমরা যে আমার কথা বুঝতে পেরেছো, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, এরকম ভুল আর করো না। তোমরা যেখানেই জব করো না কেন, নিজের কৃষ্টি কালচার, নিজের সংস্কৃতিকে বজায় রাখো। পাশ্চাত্য সংস্কৃতি আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজটাকেও ধ্বংস করে দিচ্ছে। তন্নি, তন্নি খেতে আসো। বাহ, খাবার কি ঘ্রাণ। এসো বোন, এসো, বসো। আজকে আমরা সবাই একসঙ্গে খাবো। অবশ্যই তোমাদের মতো এরকম পরিবেশ এখানে পাবা না, কিন্তু রান্নাটা তোমার ভাবি চমৎকার করে। তুমি খেয়ে দেখো, খুব সুন্দর রান্না করে। এইসব কি? এসব খাবার তো আমি খাই না। আর এটা কোনো বসার জায়গা হইলো? এগুলো কোনো খাবার হইলো? আমি তো এসব খাবার খাবো না। টনি, ভাইয়া আসলে ও এমন কেন করলো আমি ঠিক বুঝতে পারলাম না। তুই কিছু ইয়ে করিস না, ভাবিস না। প্রথম দিন তো আসলে ও বড়লোকের মেয়ে, ওদের
টেবিল টেবিল খাবার টাবার সবকিছু তো অন্যরকম। ওইখানে এরকম একটা পরিবেশে এসে পড়ছে তো আসলে তাই মানতে পারছে না। আজকে প্রথম দিন তো, দেখবি এরপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, তোর ভাবিতে গেছে, নে খা, খাওয়া শুরু কর। কি ব্যাপার বোন, তুমি খাবার রেখে চলে আসলা কেন? দেখুন, আমি এই সমস্ত খাবার খেতে পারি না। তুমি যে এইভাবে চলে আসছো, তোমার ভাষণ শুনলে রাগ করবে। দেখুন, আপনি কি বুঝতেছেন না আমি এরকম পরিবেশে বড় হই নাই। আমি এসব খাবার খেতে পারি না। ওটা কোনো খাওয়ার জায়গা হইলো? ওটা কোনো খাবার হইলো? আর এটা কি? এটা কি কোনো থাকার জায়গা? এটা কোনো বিছানা? এই বিছানা আমি থাকবো কিভাবে? আমি তোমাকে নতুন করে আবার খাবার তৈরি করে দিচ্ছি। থাক, আপনার আর আমার জন্য কষ্ট করতে হবে না। আমি এই বাড়ির আর একটা দানাও মুখে দিব না। আমি কাল সকালে চলে যাব। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, এটাকে একটু মানায় নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আপনি আপনাকে দেখছেন? আপনি আমাকে দেখছেন? আমি একটা এডুকেটেড, একটা স্মার্ট মেয়ে, আর আপনি একটা খ্যাত গাইয়া একটা মহিলা। আপনি আসছেন আমাকে বুঝাইতে? আপনার লেকচার বন্ধ করুন। আর আপনাকে আমার এক মুহূর্ত সহ্য হচ্ছে না। আপনি আমার চোখের সামনে থেকে এক্ষণ বেরিয়ে যান, বেরিয়ে যান। আচ্ছা, দেখো বোন, তোমাকে তো আমি রাত্রে বললাম যেও না, এই বাড়ির বউ তুমি। তুমি যদি চলে যাও, এলাকার মানুষ আমাদের কি বলবে বলো? ভাবি, তুমি কাল রাতে ওকে যা বলেছো ও সবই আমাকে বলেছে। আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও থাকতে চাচ্ছে না, ওইখান থেকে চলে যাবে। শোনো বোন, মা মারা যাবার পর এই ভাইটাকে আমি ছোটবেলা থেকেই আমরা দুজন লালন পালন করেছি। শুধু ওর কষ্ট হবে দেখে আমরা কোনো বাচ্চা দিইনি, জানো? আমার ভাইটা কোনো কষ্ট না পায়, যে কারণে কোনোদিন ওকে এতটুকু কষ্ট দেইনি আমি। বাচ্চা নিলে যদি আমাদের ভালোবাসা ভাগ হয়ে যায়, সে কারণে আমি তোমার ভাবিকে বাচ্চা নেওয়া থেকে বিরত রেখেছি। আজ তুমি যেও না বোন, আমার বাড়িতে হয়তো সহ্য প্রাচুর্য নেই তোমাদের মতো, কিন্তু আমাদের দুজনের ভালোবাসাটা তো আছে। এটাকে এটাকে তুমি ইয়ে করে যেও না। আমি চাই না আশিক কষ্ট পাক। ওকে একটু কষ্ট লাগলে ওটা অনেক বড় হয়ে আমার বুকে বাঁধে। দেখুন, আমি আর এই বাসায় থাকতে পারবো না। আমি চলে যাচ্ছি। আশিক, আসো। আমি কোথায় যাব? মানে? আমার তো যাওয়ার কোনো কথা না। তুমি চলে যেতে চাচ্ছ, তুমি চলে যাও। আমি আমার ভাইকে ছেড়ে কোথাও যাব না। আরে, যে ভাই আমার মুখের দিকে তাকিয়ে একটা সন্তান অবধি নেয়নি, আমি যখন যা চেয়েছি তখন সব ইচ্ছে পূরণ করেছে, আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। আর তুমি বলছো আমার ভাইকে ছেড়ে আমি তোমার সাথে চলে যাব? কখনোই না। যদি যেতে হয় তুমি চলে যাও। দেখো, তুমি হয়তো চলে যাবে, কিন্তু তুমি আমার ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মী ছাড়া আমরা কেমনে থাকবো বলো? আমি চাই না তোমরা আলাদা হও, তোমরা দুজন একসঙ্গে থাকো, এটাই আমি চাই। আমি তোকে কথা দিচ্ছি, তোমার যা যা দরকার আমি সব ব্যবস্থা করব। তবু তুমি যেও না, আমি তোমার কাছে হাত জোর করছি। প্লিজ তুমি যেও না, প্লিজ তুমি যেও না। সবকিছু মেনে চল। আপনি আমার বাবার মতো, আপনি আমার মায়ের মতো। আসলে আমি না বুঝে অনেক কথা বলে আপনাদের মনে কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে মাফ করে দিবেন। আমি আসলে এই কথাগুলো তো আমি জানতাম না যে আপনারা ওর জন্য এত স্যাক্রিফাইস করেছেন। আমিও আজকে থেকে এখানে অ্যাডজাস্ট করে নিব আপনাদের সাথে। আমি এটা চেয়েছিলাম বোন, আমি এটাই চেয়েছিলাম, আমি এটাই চেয়েছিলাম। তোমরা দুজন আমার কাছে কি সেটা আমি বোঝাতে পারবো না। তুমি যে বুঝতে পেরেছো, আমার খুব ভালো লাগছে। আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো। আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব তোমাকে তোমার মনের মতো করে সব কিছু গুছিয়ে দিতে। তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। চল চল চল, ব্যাগ নে। আশিক, না, ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে চলো, ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে চলো। আশিক, শোন বাবা, বাবা আমার শোন। আচ্ছা, তুমি আমার ধরবা না। এরকম করতেছিস কেন বা? তুই বুঝোস না কেন? সামান্য একটা বাইক ছিলাম, সেই বাইকটা দেওয়ার যোগ্যতা তোমাদের না, গেলে সন্তান জন্ম দিয়েছো কিসের জন্য? বাজান রে, তুই একটা কথা কেন বুঝোস না?
বাজান তুই তো আমার সন্তান না, তুই তো আমার কলিজার টুকরা। আমি মৃত্যুর আগ পর্যন্ত তুই আমার কাছে দেখতে চাই। বাজান ওটা একটা মোটরসাইকেল না, বড় সাইকেল। ওই মোটরসাইকেল আমি তোরে কিনে দিব, আর তুই আমার কাছ থেকে কত দূরে চলে যাবি আব্বা। এলাকার ছেলে পেলেরা যেভাবে করে মোটরসাইকেল চালায়, ওই মোটরসাইকেল চালানো দেখলে তো আমার নিজের কলচে শুরু যায়। আব্বা তুমি যা চাও আমি তোমার তাই কিনে দেব, কিন্তু মোটরসাইকেলের কথা তুমি আমার কইও না আব্বা। না, আমার বাইক লাগবো। সবাই কলেজে বাইক নিয়ে ঘুরতেছে, আমার R15 ভার্সন 3 লাগবো। সবাই সুজুকি নিয়ে ঘুরে, জিক্সার নিয়ে ঘুরে। আমি কি করেছি? আমি কি ফকিনির পোলা নাকি? আমি বাইক চাইছি, আমার বাইক লাগবো মানে লাগবোই। শোন শোন বাবা, তোরে আমি আল্লাহর কাছ থেকে কত মুনাজাত করে, কত মিনতি করে খোদার কাছ থেকে তোরে আমি চাইয়ে নিয়ে আসছি বাবা। তোর যদি কিছু হয় আমি বাঁচুম না রে বাবা, আমি বাঁচুম না। তুই আমার এই একটা কথা শোন, মোটরসাইকেল লাগবো না বাজার। তোমার আমি গাড়ি কিনে দেবো, তোমার আমি গাড়ি কিনে দিব, সামনে বছরই তোমার আমি গাড়ি কিনে দেবো, কিন্তু মোটরসাইকেল লাগবো না। ওটা আশিক না? তাই তো মনে হচ্ছে, ওর আম্মুই তো বাসে। চলো যে দেখি। চলো তো। বাজান আমার কথা শোন, আমি সামনে বছর তোর গাড়ি কিনে দিব আব্বা। আমার গাড়ি লাগে মানে লাগবেই, শেষ। আমার সোজা কথা দিদা। খালাম্মা কি হয়েছে? দেখ না আব্বা, বুঝতে চায় না, কই বলে আমি বলে মোটরসাইকেল কিনা দিব। কি ব্যাপার আশিক, তুমি এখন মোটরসাইকেল কেনার জন্য এত পাগল হয়ে গেছো কেন? আমার মোটরসাইকেল লাগবে। প্রত্যেকটা পোলা মানে মোটরসাইকেল আছে, আমার আমি বারবার চাইতেছি, আমার দিতেছে না কেন? সমস্যাটা কি? মোটরসাইকেল দিলে আমারে। না বাবা, কত করে বুঝাইতাছি মোটরসাইকেল লাগবো না, ওলারা কত করে বুঝাইলাম, বুঝতেছে না। কইতাছে তার নাকি ওই মোটরসাইকেল কিনা দেওয়া লাগবো। একটু বুঝা বাজান, মোটরসাইকেল না মরণ সাইকেল, একটু বুঝা। আশিক, আরেকজনের গাড়ি আছে বলে যে তোমারও গাড়ি লাগবে এর তো কোনো মানে নাই। আর তাছাড়া তুমি তোমার মায়ের সাথে যে ব্যবহারটা করলে, এটা আসলে আশিক তোমার কাছ থেকে অ্যাকসেপ্টেবল না। আর তোমার সবসময় একটা কথা মাথায় রাখা উচিত, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে বেস্টটা দেবার জন্য, ভালোটা দেবার জন্য। কখন দেয় না জানো? যখন সেই জিনিসটা তার সন্তানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বা আশঙ্কা থাকে। তোমার ক্ষেত্রেও হয়তোবা সেই জিনিসটাই হয়েছে। তাই বলে তুমি খালাম্মার সাথে এরকম ব্যবহার করবে, এটা আসলে তোমার মতো ছেলের কাছ থেকে আশা করা যায় না। একটা কথা সবসময় মনে রেখো, এই মাই 10 মাস 10 দিন তোমাকে গর্ভ ধারণ করে পৃথিবীতে নিয়ে এসেছে। কত কষ্ট দিয়েছো, যন্ত্রণা দিয়েছো। আশিক, এমনও হয়েছে যে রাতে যখন তুমি তোমার মায়ের কোলে শুয়েছো, শীতের রাতে তুমি তোমার মায়ের কাপড় ভিজিয়ে দিয়েছো, কিন্তু তোমার মা তোমার কাপড়টা পরিষ্কার করে আবার সেই ভেজা কাপড় পরে বিছানায় শুয়ে পড়েছে। আর সেই মায়ের সাথে আশিক তুমি এরকম ব্যবহার করলে, এটা সত্যিই তোমার কাছ থেকে আশা করা যায় না। আর একটা কথা সবসময় মনে রাখবে, এখন তোমার ক্যারিয়ার গড়ার সময়। ভালো করে স্টাডি করবা, ভালো জব করবা, সংসারে হাল ধরবা। এখন যদি তুমি বাজে ছেলেপেলেদের সঙ্গে মিশে টাকা, গাড়ি এগুলো নিয়ে চিন্তা করো, তাহলে তোমার থেকে আসলে আশিক ভালো কিছু আশা করা যায় না। ভাইয়া রাগ করো না, তোমাকে একটা কথা বলি। তুমি যে তোমার মায়ের সাথে যে ব্যবহারটা করতেছো, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না। কারণ তুমিও কিন্তু একদিন বাবা হবে। তোমার সামনে থেকে যখন তোমার ছেলে তোমাকে বলবে একটা বাইক কিনে দাও, তখন হয়তোবা তুমি তাকে বাইক কিনেও দিলে, তার লাইফে যদি কখনো একটা অঘটন ঘটে যায়, তখন তুমি কি করবে? অবশ্যই তোমার কষ্ট লাগবে। সে অঘটনটা যেন না ঘটে তার কারণে তুমি বাধা তো দিতে পারো, তাই না? সে অধিকার তো তোমার আছে। তেমনটাই তো তোমার মাও করেছে, সেই অধিকারটা তোমার উপর প্রয়োগ করেছে। তাই বলে তুমি তোমার মায়ের সাথে এরকম ব্যবহার করতে পারো না। তাই একবার হলেও তোমার মায়ের ব্যাপারটা নিয়ে তোমার চিন্তা করা উচিত। হ্যাঁ আশিক, তোমার যে মা এত কষ্ট করে এই পৃথিবীতে এনেছে, সে মা তো অবশ্যই তোমার ভালোই চায়, তোমার খারাপ তো আর চায় না। আমি বলি কি, আন্টির কাছে ক্ষমা চাও। আমার মাফ করে দিন আম্মা। আমার R15 লাগবে না। আমি আপনার অনেক কষ্ট দিয়ে কথা বলে ফেলেছি, আমার মাফ করে দিন। শোন বাজার, পৃথিবীর সব বাবাই তার সন্তানের রাজপুত্র রাজকন্যা বানায় রাখতে চায়। আমিও চাই আমার পোলাটা রাজপুত্র হোক, কিন্তু কিন্তু আমার কাছে থাকুক। তুই তোর ভুল বুঝতে পারছিস, এতে আমি খুশি বাবা।
শোন, রাগ করে তো খাস নাই, চল খাবি। হ্যাঁ, তা আমি কি আপনাকে এগিয়ে দিয়ে আসবো ভাবি? কোনো দরকার নাই। আরে সাহস, আমার বুকে ডিস্টার্ব করছিস আবার আমাকে বলছিস চোখ কান অফ রাখতে। কি ব্যাপার, ভাবি এখন আসতেছে না কেন? মালটারে যা লাগে না, ভাবি নিয়ে যদি একদিন লিটনে ফ্ল্যাটে যাইতে পারতাম, শান্তি। কি ব্যাপার ভাবি, একা একা কই যাইতেছেন? কিছু বলবেন আপনি? কোনো কাজে মাঝে দরকার হলে ডাইকে। মানে বলছিলাম, ভাই তো অনেক সময় বাসায় থাকে না, আমি না হয় আসলাম একটু আপনার সাথে গল্প করতে। না, আর কোনো কাজে লাগবে না। ভাবি আপনাকে না আজকে অসম্ভব সুন্দর লাগছে। তা আপনি একা একা কেন রাস্তা দিয়ে যাচ্ছেন? এলাকার পোলাপান তো ভালো না, আপনাকে ডিস্টার্ব করবে। তা আমি কি আপনাকে এগিয়ে দিয়ে আসবো ভাবি? কোনো দরকার নাই। আরে তোমাকে তো একদিন আমি কাছে পাবো। আরে দোস্ত, কি অবস্থা, কেমন আছিস? তোরে তুই ইদানিং দেখাই যায় না, কোথায় থাকিস? দেখবি কেমনে বন্ধু, এলাকার যে একটা নতুন হট ভাবি আসতো না, মাথা নষ্ট। হট ভাবি মানে ওই যে নতুন যে ভাবিটা আসছে তার কথা বলতেছিস? হ্যাঁ, ওরে সালা, তুমি নতুন ভাবির দিকে নজর দিছো? দোস্ত, ভাবিটা কিন্তু জোস, বুঝছোস? আমিও একদিন দেখছি। আমি তো লাইন মারার চেষ্টা করতেছি, কিন্তু ফুলায় উঠতে পারতেছি না। আচ্ছা শোন, এসব কথা বাদ দে। তোর যেহেতু রাশি ভালো, যেই মেয়ের দিকে তাকা সেই মেয়ে তো পয়টা যায়, তুই একটু ট্রাই করে দেখবি নাকি? দেখতে হবে না লোকটাকে, আর তোর তো শালা কুত্তার আসে। তুই ভালো মন মানসিকতা নিয়েও কোনো মায়ের সাথে কথা বললে সেইটা নিয়েও রিউমার ছড়াবে। শুনবো সাকিব এ করেছে, ও করেছে, এ মেয়ের সাথে ফ্ল্যাট করেছে। যাই হোক, আমার কথা শোন, যেহেতু দুইজনের প্ল্যানটাই এক, সেই ক্ষেত্রে আমরা দুইজন এক হয়ে কিছু একটা করি, তাইলেই তো আমাদের প্ল্যান সাকসেস হবে। তুই পারবি? কোনো সন্দেহ? লাগবাজি। এই মেয়েরে যদি আমি পড়াইতে না পারি, আমি তোরে 50,000 টাকা দিব। আর বন্ধু যদি পারি, তাহলে তুমি আমারে কি দিবা? ওকে ঠিক আছে, তাহলে আমি তোকে 50,000 টাকা দেবো। এই মাল একবার যার দিকে চোখ তুইলা তাকায়, ফিনিশ কাজ। তাহলে দোস্ত, কথা কিন্তু ওইটাই। ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে যাই রে আজকে। ঠিক আছে, কোনো প্রকার দুই নাম্বারই করবি না কিন্তু। ডান। অফিসের সময়ের জন্য তোমাকে সময় দিতে পারছি না। সমস্যা নাই, আজকে তো বের হইছি, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, পরিবেশটা সুন্দর না? ভাবি যা চাইলাম দিলা না তো? দিল না মানে? তুমি ওনাকে কি দাও না? আর উনি কে? না মানে একটু সময় চেয়েছিলাম। আরে তুমি বললো না, এই ছেলেটা প্রতিদিন আমাকে বিরক্ত করে, এমনকি বাসার সামনে চলে আসে। আমি তোমাকে কিছু ভয় বলতে পারি নাই। কি করবো ভাই? আপনি আমার ওয়াইফকে ডিস্টার্ব কেন করছেন? শোন, এটা আমার এলাকা, আর আমার এলাকায় আমি যা ইচ্ছা করবো। তুই জানিস এই এলাকা আমার বাবার নিয়ে চলে। ভাই, আপনার বাবার এলাকা হোক আর যার এলাকা হোক, আপনি আমার ওয়াইফকে কেন ডিস্টার্ব করছেন? যা দেখবি আর যা শুনবি সবকিছু অফ করে রাখবি, তা না হলে এর পরিণাম না খুব ভয়াবহ হবে, বুঝছিস? তাই না? সাহস, আমার বুকে ডিস্টার্ব করছিস আবার আমাকে বলছিস চোখ কান অফ রাখতে। খবরদার, নেক্সট টাইম যদি আমার বইয়ের আশেপাশে দেখি না, ঠ্যাং ভাঙিয়ে রাস্তার পাশে ফেলা রাখবো বলে দিলাম। চলো। তোকে আমি দেখে নেবো, বুঝছিস? দোস্ত তুই কই? আমি আছি, কেন কি হয়েছে? তুই জলদি আমার গোদাম ঘরে চলে আয় এখনই। কেন কি হয়েছে বলবি তো? তুই আয়, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলিস, তোকে আজকে দেখিয়ে দেবো আমার গায়ে হাত তোলার পরিমাণ। কি রে দোস্ত, হঠাৎ এত জোরে তলব, কি হয়েছে? দোস্ত, যা ঘটানোর আজকে রাতের মধ্যে ঘটাতে হবে। আরে কি ঘটাবি সেটা তো বলবি। তোর কত বড় সাহস আমার গায়ে হাত তোলে, তোকে আজকে দেখিয়ে দেবো। তোর গায়ে হাত তুলেছে কে? আর তোকে বলেছিলাম না আমাদের এলাকাতে নতুন একটা ভাবি আসছে, হ্যাঁ। ওর হাজবেন্ড আমার গায়ে আজকে হাত তুলেছে। কি এত বড় সাহস ওর হাজবেন্ডের, তোর গায়ে হাত তোলে? শোন, এসব কথা বাদ দে, আজকে রাতে ওদের বাসায় যাব, বাসায় গিয়ে যা করার তো আমি করবো। সাকিব তো ভালো ছেলে না, ও যেটা ভাবে
সেটাও করেই বসে। না না, যেভাবেই হোক এই মেয়েটাকে আমাকে বাঁচাতেই হবে। যাই, ওর সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ওর সাথেই যাই। কে দোস্ত, কি ভাবস? এত ভাবাভাবি সময় নাই, চল। হ্যাঁ, যাবো, চল। আরে কি করতেছো তুমি? আরে থামো না, দেখাচ্ছি তো। বাস, সারপ্রাইজ। কি করছো এগুলা? আগে বস। বিয়ের পরে এটা হচ্ছে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই আয়োজন। কেন, তুমি খুশি হওনি? অনেক খুশি হয়েছি। সত্যি? হ্যাঁ, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। তোমাকেও আজকে খুব ভালো লাগতেছে। দেখতে হবে তো জামাইটা কার। কে? আরে কে? আচ্ছা দাঁড়ান, দেখে আসছি। না থাক, বাদ দাও না। এত রাতে কে আসলো? আচ্ছা থাকো। এই কে আপনি? আপনি কি করতেছেন এগুলো? প্লিজ ওকে ছেড়ে দিন। একটা কথা বলবি না, চুপ, একদম চুপ। একটা সাউন্ড করলে না একেবারে মাইরা ফেলাবো। বলেছিলাম না আমার গায়ে হাত তোলার পরিণাম খুব ভয়াবহ হবে, বিশ্বাস করেছি না? আচ্ছা শোন, তুই ওকে নিয়ে বাইরে দাঁড়া, আমি ওর সাথে একটু সময় কাটিয়ে আসি। আমি তোকে যেটা বলি সেটা শোন, তুই যা, আমি এখানে থাকি। আমি যাবো মানে? তুই যা। তোকে যেতে বলেছি, তুই যা। আমি না চ্যালেঞ্জ করেছিলাম, যা। ওকে ঠিক আছে, আমি ওকে নিয়ে বাইরে ওয়েট করতেছি, তুই তাড়াতাড়ি রাখিস। ওকে। ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন ভাই। বোন, আমি এখানে তোমার কোনো ক্ষতি করার জন্য আসিনি, বরং আমি এখানে এসেছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। আচ্ছা শোনো, সাকিবের অনেক আগে থেকেই তোমার উপর একটা খারাপ চিন্তা ভাবনা ছিল, যার কারণে আজকে ও এখানে আমাকে নিয়ে এসেছে তোমার ক্ষতি করার জন্য। আজকে আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তোবা তোমাকে অনেক বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে হতো। দেখো, আমাদের সমাজে শুধু একজন সাকিব না, সাকিবের মতো আরো হাজারো সাকিব আছে। সবাইকে তো আসলে আর বদলানো সম্ভব না, তবে একজনকে রক্ষা করতে পেরে হলেও নিজের কাছে অনেক শান্তি লাগছে। দেখো, তুমি নিজেকে প্রোটেক্ট করতে শেখো। আর একটা কথা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। হ্যালো, হ্যাঁ 999। হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় একটু প্রবলেম হয়েছে, আপনি বাসাতে একটু আসুন তো। অ্যাড্রেসটা হ্যাঁ আমি বলে দিচ্ছি। জি ঠিক আছে, থ্যাংক ইউ। পুলিশকে কল দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসবে। ততক্ষণে তুমি কোনো সাউন্ড করো না। সাকিব ওকে নিয়ে বাইরে থাক, যা করার পুলিশ এসেই করবে, ঠিক আছে? আরে এগুলো তুমি কি করছিলে? এখান থেকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। ববি, আমার লন্ডনে ভিসা কমপ্লিট হয়ে গেছে, আমি ফিরে এসেই তোমাকে বিয়ে করব। না ফেরা পর্যন্ত আমার জন্য ওয়েট করতে পারবে না? তুমি তো জানো তোমাকে ছাড়া আমি কাউকেই আপন করে নিতে পারবো না। আমার বাসা থেকে যদি আমাকে অন্য কারোর সাথে বিয়ে দেয়, আমি কখনোই তাকে তোমার স্তরে বসাতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজ। এসব কথা বলে না, আমি ফিরে এসে তোমাকে বিয়ে করব, তখন আর তোমার ফ্যামিলি কেউ আমাদের বাধা দিতে পারবে না। 2টা বছর ম্যানেজ করো প্লিজ। কান্না করো না, 2টা বছরই তো ব্যাপার। বিয়ের আগে তোমাকে দেখেছি, আজকে বিয়ের সাথে তোমাকে কেমন লাগে সেটা একটু দেখি। আমার কাছে আসবেন না প্লিজ। মানে? এত মানেটা বুঝি না।
আপনাকে আমি আমার কাছে আসতে মানা করেছি, দ্যাটস ইট। তা বলে কি আমাকে আপনার পছন্দ না? দেখুন, আমাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবে, বাবা মায়ের সম্মতিতে। আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে সেটা আপনি আগেই বলতে পারতেন। আমার লাইফটা নষ্ট করার তো কোনো মানে ছিল না, তাই না? আমি তাদের বলেছি, অনেকবার বলেছি, তারা শুনেনি, উল্টো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনার সাথে বিয়ে দিয়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তোমার কি কারোর সঙ্গে রিলেশন ছিল? আমি আসলে বুঝতে পেরেছি, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, আমাদের আজকের এই ঘটনাটা যেন আমাদের ফ্যামিলির কেউ না জানে, তাহলে তারা অনেক কষ্ট পাবে। অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাবো, আপনিও ঘুমিয়ে পড়ুন। শাড়িটা পরে নিও, আজকে বিভিন্ন লোকজন তোমাকে দেখতে আসবে। মা, আর একটা কথা, আসার সময় মা বলেছিল প্রয়োজনীয় কিছু গহনা নিজের কাছে রেখে বাকিটা আপনার কাছে রেখে দিতে, এটাই নাকি নিয়ম। লাগবে না, আর এই বাড়িতে তেমন কোনো নিয়মও নেই। কিন্তু মা, গহনাগুলো আপনার কাছে থাকলে নিরাপদ থাকবে। এক কথা একবার বললাম না, তোমার জিনিস তোমার কাছে রাখো, আর যদি রাখতে না পারো ব্যাংকের লকারে রেখে আসো। তোমার বাবা মা তোমাকে ভালোবেসে এই গয়না উপহার দিয়েছে, আর সেই জিনিস আমার কাছে কেন রাখবো? আরে এগুলো তুমি কি করছিলে? এখান থেকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। বমি, বাবা এখান থেকে। এই জীবন আমি আর রাখবো না, রাজকে ছেড়ে আমি বাঁচবো না। বাবা মা তো এই চিল্লাচিল্লি শুনে ফেলেছে, এরা কি ভাববে? আমি এখন কি করব? আসসালামু আলাইকুম তাহের সাহেব। এত রাতে আমাকে ডাকলেন, কোনো কি সমস্যা হয়েছে? তোমার বোন কি হয়েছে? আমার বোন কোথায়? তোমার বোন ঘরেই আছে। ও কি কোনো ভুল করেছে? ভুল না হয় করলে একটু শুধরে নিতাম, কিন্তু আজকে যা করেছে, সিয়ামের বাবাকে আমি আগেই বলেছিলাম আমার সিয়াম সুখে নেই। আমি জানতাম নাকি ওই মেয়ের আরেকজনের সাথে সম্পর্ক আছে? ওই সম্পর্কের কথা জানলে কি আমি আমার ছেলের সাথে বিয়ে দেই? সম্পর্ক মানে কি বলছেন আপনারা এসব? আমি এসব কিছুই বিশ্বাস করি না। তোমার বোনের যদি অন্য কোনো জায়গায় সম্পর্ক নাই থাকে, তাহলে বিয়ের পর এসে এই সংসারকে সংসার মনে করে না, কেমন যেন উদাসী হয়ে থাকে। আমার সিয়ামের সাথে ভালো মতো একটু কথা বলে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। কি বলছেন এসব? রুমি, রুমি! কি ব্যাপার, তুই এখানে? ওনারা সব কি বলছে বল? ওনারা যা বলছে তা কি সত্য? কথা বলবে কি করে? ওর চুপ থাকা দেখেই বোঝা যায় সবকিছু। আচ্ছা ভাইয়া,
আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আমার সঙ্গে বিয়ের আগে কি আপনার বোনকে একটাবারও জিজ্ঞাসা করেছিলেন আমার সঙ্গে বিয়েতে তার মতামত আছে কি না? না, ইয়ে মানে থাক, আপনাকে আর বলতে হবে না। তার মানে জিজ্ঞাসা করেননি। জানেন আজ কি হয়েছে? আপনার বোন সুইসাইড করতে গিয়েছিল, কারণ সে তার ভালোবাসার মানুষটিকে পায়নি। আল্লাহ না করুন আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত, সত্যি সত্যি যদি আপনার বোন মরে যেত, তাহলে কে নিত এই দায়ভার? বলতে পারেন একটাবার? এরপর থেকে পরিবারের কারো বিয়ে দিতে গেলে অবশ্যই তাদের মতামত নেবেন। আপনাদের জন্য আজ আমার জীবনটাও নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি আসতে পারেন এখন। আমি সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। শোনো বাবা, তোমার বোনকে এই সংসারে রাখা সম্ভব না, তাই বলছি কি তোমার বোনকে নিয়ে যাও। সিয়াম ভাই, আমাকে ক্ষমা করে দিয়ে, আসলে আমি যদি ওর মতামতটা নিয়ে নিতাম না, আজকে এই পরিস্থিতি দেখতে হতো না। রুমি আর আমাকে রেখে বাবা মা ছোটবেলায় মারা গেছে। সে ছোটবেলা থেকে নিজের কোনো শখ আবদার পূরণ না করে ওর শখ আবদার পূরণ করেছি। কখনো বুঝতে দিইনি ওকে বাবার অভাবটা, কিন্তু ওর মনে যে কিছু একটা ছিল এটা আমি কখনোই বুঝতে পারিনি, জানার চেষ্টাও করিনি। এটা হচ্ছে আমার সব থেকে বড় ভুল। আমাকে ক্ষমা করে দিবেন আপনারা সবাই। চল। দাঁড়াও ভাইয়া, কোথায় যাব? বাবা মা এত কিছু বলার পরেও যে মানুষটা আমার পরে বিন্দুমাত্র আঙ্গুল তোলেনি, তাকে ছেড়ে চলে যাব? হ্যাঁ, আমি সুইসাইড করতে গিয়েছিলাম। কার জন্য? যে বিদেশে চলে যাওয়ার পরে একটা ভালো আমার খোঁজ নেয়নি, আর আমি কিনা তার জন্যই আমার জীবন শেষ করে দিচ্ছিলাম? না, আমার চোখ খুলে গেছে ভাইয়া। আল্লাহ তাআলা বলেছেন জোড়ি বেহেশত থেকে তৈরি হয়। আজ আমি বিশ্বাস করেছি আল্লাহ তাআলা আমার নসিবে সঠিক মানুষটাই লিখে দিয়েছেন। বাবা মা, আমাকে আর একটিবার সুযোগ দিন, আমি আপনাদের যোগ্য বউ হয়ে দেখাবো। তার মানে তুমি? থাম সিয়াম, আমি বুঝতে পেরেছি। আর আমি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের মনের কথা বুঝতে পেরেছি। আর বৌমা যখন বৌমার ভুল বুঝতে পেরেছে, তুইও বৌমাকে ক্ষমা করে দে, আরেকবারের মতো সুযোগ দে। কি বলো? ঠিক বলেছো, এই বয়সে ছেলেমেয়েরা একটু একটু ভুল করতেই পারে, হ্যাঁ। এটা মানিয়ে নিলেই হবে। হ্যাঁ বৌমা, সব ঠিকঠাক মতো চলবে এখন। হ্যাঁ শ্যাম, ঠিক আছে বাবা। আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আসো, তুমি তো রাতে খেয়ে যাবি, আমি সবার জন্য রান্না করছি। যাও মা, তুমি রান্নাঘরে যাও। আচ্ছা ঠিক আছে। বস। যা শ্যাম যা। বসো। ঠিক আছে, মেয়েকে এখন মানে তোমার বোনকে একটু বুঝিয়ে শুনিয়ে দেয়। হ্যাঁ, এরকম করলে বয়সের দোষ। শ্যাম তুই কিছু মনে করিস না। না না বাবা, মানিয়ে নে, মানিয়ে নে। তোর মায়ের সাথে আমি যেরকম মানিয়ে আছি। বাবা, বাজার কোথায়? আমার জোর, খুব জোর। আমি বাজার পর্যন্ত যেতে পারিনি বৌমা, আমি মাঝ রাস্তা থেকেই ফিরে এসেছি। সকাল থেকে তো 1 টাকা দিয়েছি, সেটাও ঠিক মতো করতে পারলেন না। দিন টাকা দিন। টাকা পথের মধ্যে যেতেই হারিয়ে ফেলেছি মা। সারাদিন তো শুয়ে বসেই খান, দিয়েছি একটা কাজ সেটাও করতে পারলেন না, তার উপর টাকাগুলো হারিয়ে ফেলেছেন। কি যে করবো আপনাকে নিয়ে। মা, আমার শরীর খুব খারাপ, গায়ে প্রচন্ড জ্বর, আমি একটু বিশ্রাম নেব। আপনার পিছনে যে গাদা গাদা টাকা খরচ করে ওষুধ খাওয়াই, এটাই অনেক। আর কোনো জ্বরের ওষুধ দিতে পারবো না। আর আমার তো মনে হয় আপনার জ্বর একটা বাহানা কাজ না করার। কিন্তু শুনেন, আমার সাথে এই বাহানা চলবে না। বাথরুমে কাপড় চোপড় রেখে এসেছি, এগুলা ধুয়ে তারপরে দুপুরে খাবার পাবে। শরীর খুব খারাপ, তুমি বুঝতেছো না? আপনার শরীর খারাপ না ভালো এটা আমার দেখার কোনো দরকার নেই। আপনি কাপড় চোপড় না ধুলে কিন্তু দুপুরে খাবার পাবেন না। বিষয়টা মাথার মধ্যে ঢুকায় নেন। রতন, রতন!
যাও বাজার করে নিয়ে আসো। এই লোককে নিয়ে এই বাসায় থাকাই দায় হয়ে পড়েছে আমার। তোমার বৌমার মুখ থেকে শুনলাম তুমি নাকি সারাদিন শুয়ে বসে খাও। দেখো বাবা, এখন তোমার বয়স হয়েছে, এখন যদি তুমি সারাদিন শুয়ে বসে থাকো, বাসায় কোনো কাজকর্ম না করো, তাহলে তুমি এমনিতে অসুস্থ হয়ে পড়বা। বাবা, আমি জানি আমার শরীর কতটুকু খারাপ, একটু ওষুধের ব্যবস্থা কর। আমি ভালো হলে সব কাজ করবো, আমি ভালো হলে সব কাজ করবো। এসব রোগ টোগ কিছুই না, রেস্ট করো, ঠিক হয়ে যাবে। চলো তো। আচ্ছা শোন, বাবা তো কোনো কাজ করে না, সারাদিন শুয়ে বসেই থাকে। তুমি কত ইনকাম করো বলো? কয়দিন পর আমাদের সংসারে নতুন অতিথি আসবে, কি করা যায় বলো তো বাবাকে? তাহলে একটা কাজ করি, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। তুমি পাগল নাকি? বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠালে কত খরচ হবে জানো? ও তাই তো, তাহলে আর একটা কাজ করা যায়, বাবাকে আমরা বাসা থেকে বের করে দিই, এর থেকে ভালো উপায় আর হবে না। ঠিক বলেছো, এটাই মনে হয়। চাচা, আপনি এই জায়গায় বসে বসে কাঁদতেছেন, কি হয়েছে? ওরা ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি এখন কোথায় যাব? আমি কিছু বুঝতে পারছি না। চাচা কি বলতেছেন? সাহেব, মেম সাহেব আপনার বাড়ি থেকে বাইর করে দিছে? আরে রতন, ওই ছেলের জন্য ওর মা মারা যাবার পর আমি বিয়ে শাদী করি নাই। ওর সৎ মা এসে ওকে দেখতে পাবে না, এই জন্য আমি বিয়েই করলাম না। আজ ওই ছেলে বউয়ের পাল্লায় পড়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। চাচা আপনি কাঁদেন না, যার কেউ নাই আর আল্লাহ আছে। আপনি আমার বাড়িতে থাকবেন, আপনি আমার বাড়িতে নিয়ে যাবো। ওরা যদি জানতে পারে তাই তো তোরও কাজ শেষ, তোকেও তো রাখবি না কাজে। না না রতন, আমি তোর বাড়ি যাব না, ওরা জানলে তোকে চাকরি থেকে বের করে দেবে। কাকা, আমি আপনার ছেলের মতন এই রাস্তায় আপনার ফাড়া রেখে যাবো? আপনি আমার কত আদর করতেন না, কি বলেন? আর শোনেন, আমি ওদের কাউরে কিছু কমবো না, আপনি আমার বাড়িতে থাকবেন। শোনেন, যার কেউ নাই হ্যাঁ আল্লাহ আছে। আপনি আমার চলেন তো, আপনার কিছু বলেন না, চলেন। রতন রে, নিজের ছেলে বাড়ি থেকে বের করে দিল, আর তুই আমাকে তোর বাড়িতে নিতে চাচ্ছিস? চলেন, আপনি আমার বাবার মতন, আপনি আমার বাবাই, চলেন আসেন। বাসায় কেউ আছেন? কেউ আছেন বাসায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। ময়নুল সাহেব আছেন? না, বাবা তো বাড়িতে নেই। কি দরকার আমাকে বলেন? আমি ওনার অফিস থেকে এসেছিলাম। আসলে ওনার প্রভিডেন্ট ফান্ডে 20 লক্ষ টাকা ছিল। ওই টাকার জন্য যদিও উনি মামলাও করেছিলেন, এখন প্রবলেমটা সলভ হয়ে গেছে। ওনার টাকাটা দিতে এসেছিলাম, ওনাকে একটু ডেকে দিবেন প্লিজ। উনি তো বাসায় নেই, ওনার ছেলে আছে, ওকে ডাকি। সাইফ, সাইফ। কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? চিনতে পারলাম না। আসলে আমি ময়নুল সাহেবকে খুঁজছিলাম। ওনার প্রভিডেন্ট ফান্ডের 20 লক্ষ টাকা ছিল, আমি ওনার ওই টাকাটাই দিতে এসেছিলাম। ওনার একটা সিগনেচার প্রয়োজন। আমার কাছে দেন, আমি সিগনেচার করে দিচ্ছি। সরি, আসলে ময়নুল সাহেবের সিগনেচারই প্রয়োজন। আপনি ওর এনআইডি দেখেন, ওখানে বাবার নাম কিন্তু ওনারই দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি না হয় আরো একদিন আসবো, আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। 20 লাখ টাকা, এই টাকা তো হাতছাড়া হয়ে গেলে মুশকিল। আর আমরা কিনা বাবাকে বাসা থেকে বের করে দিলাম। আচ্ছা শোনো, এখন আর এসব ব্যাপারে কথা বলে লাভ নেই। চলো রতনের বাসায় যাই, দেখো কোনো বাবার খবর জানে কিনা। সেটাই বেটার এসব আইডিয়া। ব্যাপারে আর কোনো দেরি করা যাবে না। চলো চলো। রতন, রতন বাড়িতে আছিস? রতন, বাবা তুমি এখানে?
কে তোর বাবা? এখানে কি চাস? না না বাবা, আমরা তো তোমাকেই খুঁজতেছিলাম। আমাকে বাড়িতে নিয়ে যায় ঘর মোছাবি, কাপড় কাচাবি, বাজার করাবি, এই জন্য না? ছি ছি বাবা, এসব কি বলছেন? এসব একটা কাজ আপনাকে করতে হবে না, সব কাজ এখন থেকে রতন করবে। চুপ করো তোমরা। তোমাদের সমস্ত চালাকি আমি বুঝতে পেরেছি। তোকে আমি মানুষ করেছিলাম, তোর মা মারা যাওয়ার পর থেকে আমি বিয়ে করিনি, আর তুই বউ পেয়ে বাবাকে ভুলে গেছিস। বাড়ি থেকে বের করে দিয়ে আজ এসেছিস আবার বাবাকে নিতে। বাবা তুমি এসব কি বলছো? এসব কথা বাদ দাও না, তোমার এখানে থাকতে অনেক কষ্ট হয়ে যায় তাই না? তুমি বাসায় চলো। না, আমার এখানে কষ্ট হচ্ছে না, আর আমি বাসায় যা করবোই কি? কিচ্ছু করতে হবে না বাবা, আপনি বাসায় যেয়ে খাবেন, ঘুমাবেন আর ঘুরবেন। শুধু ছোট্ট একটা কাজ করতে হবে, মানে আপনার প্রভিডেন্ট ফান্ডে 20 লাখ টাকা এসেছে, ওই চেকে একটা সাইন করতে হবে জাস্ট। ও তাই বলো, তোমরা কেন এখানে এসেছো? তোমরা আমাকে দিতে আসোনি, আমাকে ভালোবাসো না, আমার টাকার জন্য এসেছো না? চমৎকার। হ্যাঁ না না বাবা, তুমি এসব কি বলছো? চুপ! একটা টাকাও তোরা পাবে না। যেদিন আমি রাস্তায় পড়েছিলাম অসুস্থ অবস্থায়, মৃত্যুর শয্যায়, রতন আমাকে নিয়ে এসে সেবা যত্ন করেছে। এই টাকা যদি কেউ পায়, আমি রতনকেই সব টাকা দেব, একটা পয়সা তোদেরকে আমি দেব না। চাচা, আপনি উত্তেজিত হবেন না, ওনারা তো আমরা সন্তানই। না রতন, আমার সন্তান নেই, আমার সন্তান মারা গেছে। ওদেরকে বের হয়ে যেতে বল, চলে যেতে বল রতন। বাবা তুমি এসব কি বলছো? আমি তো তোমার ছেলে তাই না? আর ছেলে তো একটা ভুল করবেই। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার, রতন, ওদেরকে যেতে বল। চাচা, আরেকবার ভেবে দেখেন, ছোট সাহেব তো আপনার সন্তানই। না রতন, না, ও ছেলে হতে পারে না। এইসব কুলঙ্গার ছেলের জন্য বাবা মারা বৃদ্ধাশ্রমে যায়। আজ তুই না থাকলে আমি বৃদ্ধাশ্রমে পড়ে থাকতাম। ওরা আমাকে ভালোবেসে নিতে আসেনি, ওরা আমার টাকার জন্য এসেছে। ওরা লোভী, ওরা আমার সন্তান না। তুই তুই আমার সন্তান।